হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসটা আমরা দশম শ্রেণী ভৌতবিজ্ঞান, পরিবেশ এবং পরিবেশের জন্য ভাবনার পার্ট 1 নিয়ে আলোচনা করব। নিচু ক্লাসেই আমরা জেনেছি পরিবেশ কি জিনিস। পরিবেশ বলতে আমরা কি বুঝি? পরিবেশ বলতে আমরা বুঝি দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই সেটা জৈব উপাদান হোক বা অজৈব উপাদান হোক, এই জৈব উপাদান এবং অজৈব উপাদানের মধ্যে যে পারস্পরিক মিথস্ক্রিয়া, যে মেলবন্ধন গড়ে ওঠে, তাকে আমরা বলছি পরিবেশ। এখন কি হচ্ছে, বিভিন্ন রকম মানুষ্য সৃষ্ট এবং কি পরিবেশগত বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হচ্ছে। তাই আমাদের কি করতে হবে? পরিবেশের জন্য ভাবনা চিন্তা করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের কথাকে মাথায় রেখে আমাদের প্ল্যানিং করে এগোতে হবে। এবং এই চ্যাপ্টারটিতে আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। এই চ্যাপ্টারের প্রথমে আমাদের কি আছে? বায়ুমণ্ডল এবং তার উপাদানসমূহ। আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলছি, পরিবেশেরই একটা অভিন্ন ভাগ হলো বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার। আমরা পৃথিবীতে বসবাস করি, তাহলে পৃথিবীতে যখন আমরা বসবাস করি, পৃথিবীতে বায়ুমণ্ডল আছে বলেই আমরা বসবাস করতে পারছি, আমরা জীবরা জীবিত থাকতে পারছি। কিন্তু পৃথিবী ব্যতীত আমাদের গ্যালাক্সির অন্য কোনো গ্রহতে বায়ুমণ্ডল না থাকার কারণে সেইখানে কিন্তু জীবদের অস্তিত্ব দেখা যায় না। তাহলে বায়ুমণ্ডলের ডেফিনিশন কি বলছে? যে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে গ্যাসীয় আবরণ বলয় আকারে পৃথিবীকে ঘিরে রেখেছে তাকে আমরা বায়ুমণ্ডল বলছি। আচ্ছা, নিউটন তার মহাকর্ষ সূত্রে কি বলছে? যে মহাকর্ষ বল এফ ইকুয়াল টু কি জি m1 m2 বাই আর স্কোয়ার। তাহলে এই মহাকর্ষ বল বা এই অভিকর্ষ বলের প্রভাবে, অর্থাৎ ফোর্স অফ গ্রাভিটির প্রভাবে কি হচ্ছে, যে কোনো বস্তুই আমরা পৃথিবীর উপর অবস্থান করতে পারছি। তাহলে এই পৃথিবী পৃষ্ঠ ছেড়ে বায়ুমণ্ডল সরে যাচ্ছে না কেন? কারণ পৃথিবীর একটা মধ্যাকর্ষণ বল রয়েছে। সেই জন্য পৃথিবীর চারদিকে কিন্তু এই বায়ুর আবরণ একটা বলয় আকারে ঘিরে ধরেছে। পৃথিবী কি? পৃথিবী আমাদের গোলক বা স্ফিয়ার বা গোলক। তাই পৃথিবীকে বলয় আকারে কি হচ্ছে, ফাঁপা গোলকের ন্যায়, ফাঁপা গোলকের ন্যায় বায়ুমণ্ডল কিন্তু ঘিরে ধরেছে। এইবার এই যে বায়ুমণ্ডল রয়েছে, এই বায়ুমণ্ডলের মূল উপাদান কি? মূলত বিভিন্ন প্রকারের গ্যাস। এই বিভিন্ন গ্যাসই হলো কি বায়ুমণ্ডলের কিন্তু মূল উপাদান। তার মধ্যে কি আছে? যেমন নাইট্রোজেন গ্যাস আছে, অক্সিজেন গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে, আর্গন গ্যাস আছে, কিছু পরিমাণ জলীয় বাষ্প আছে, ধূলিকণা আছে। তাহলে স্যার কি নেই? তাহলে নেই কোনগুলো? আমাদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাসগুলো নেই। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কি আসছে? আমরা বলতে পারবো হিলিয়াম আমাদের বায়ুমণ্ডলে নেই, তারপর নিয়ন নেই, আর্গন কিছুটা আছে, জেনন, রেডন, এগুলো নেই। কেন নেই? এই গ্যাসগুলো কিন্তু পৃথিবীর সৃষ্টির সময় ছিল। পরবর্তীকালে পৃথিবী যখন উত্তপ্ত গোলক থেকে ধীরে 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 ঠান্ডা হয়ে বর্তমান সলিডিফিকেশন ঘটেছে, তখন এই গ্যাসগুলো কিন্তু মহাবিশ্বে বিলীন হয়ে গেছে। তাহলে বায়ুমণ্ডলের যে মূল উপাদান সমূহ, তার মধ্যে সব থেকে বেশি কে আছে? আমাদের নাইট্রোজেন গ্যাস আছে। 78.08% কিন্তু আমাদের কে আছে? নাইট্রোজেন গ্যাস। তারপর কি আছে? অক্সিজেন আছে 20.98% বা প্রায় 21%। এই অক্সিজেনের কারণেই আমরা প্রাণী জগৎ কি থাকছি, বেঁচে থাকতে পারছি। দেন আমাদের 0.93 বা নিয়ারলি অ্যাবাউট 1% আর্গন আছে।
আর 0.03% কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্যাস সমূহ কিন্তু আছে। এইবার এই যে গ্যাস সমূহ আছে, এই গ্যাস সমূহ কেমন ভাবে অবস্থান করছে, অর্থাৎ এই গ্যাস সমূহের কম্পোজিশনের রেসপেক্টে আমরা বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি সমমণ্ডল, একটাকে বলছি বিষমমণ্ডল। নামের মধ্যেই লুকিয়ে আছে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। মোটামুটি 0 থেকে 85 কিলোমিটার হাইট অবধি, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে শুরু করে 85 কিলোমিটার উচ্চতা পর্যন্ত গ্যাসের কি হচ্ছে, বিভিন্ন রকম গ্যাস, যেমন নাইট্রোজেন গ্যাস বলো, অক্সিজেন গ্যাস বলো, কার্বন ডাই অক্সাইড গ্যাস বলো, এই যে গ্যাসগুলো আছে এদের ঘনত্ব প্রায় সমান, মানে কি প্রায় ইকুয়াল কম্পোজিশনে অবস্থান করে। তার জন্য একে আমরা বলছি কি হোমোস্ফিয়ার। কিন্তু 85 কিলোমিটারের উপরে যখনই চলে যাচ্ছি, গ্যাসীয় যে উপাদানগুলো আছে এদের ঘনত্ব কিন্তু প্রায় সেম থাকে না, ঘনত্বের মধ্যে ডিফারেন্স আসে। কোনো জায়গায় হয়তো অক্সিজেন একটু বেশি আছে, কোথাও হয়তো কার্বন ডাই অক্সাইড একটু বেশি আছে, কোথাও হয়তো নাইট্রোজেন গ্যাস একটু বেশি আছে। তাহলে এই রকম পরিস্থিতি যখন দেখা যায় তখন এই অঞ্চলটাকে আমরা বলছি বিষমমণ্ডল বা হেট্রোস্ফিয়ার। ওকে, নাও দেখো, একটা তো গেল উপাদানের অনুপাতের ভিত্তিতে। আগেরটা কিভাবে ভাগ করলাম, উপাদান এর ঘনত্ব সাপেক্ষে। দুরকম পেলাম, সমমণ্ডল ও বিষমমণ্ডল। এবার কি উচ্চতার ভিত্তিতে এবং উষ্ণতার ভিত্তিতে আমরা ভাগ করছি। তাহলে উচ্চতা এবং উষ্ণতার ভিত্তিতে ভাগ করলে আমরা বায়ুমণ্ডলের কটা স্তর দেখতে পাবো, মোটমাট আমরা 5খানা স্তর দেখতে পাচ্ছি। একদম নিচ থেকে উপরের দিকে গেলে দেখো 0 থেকে 12, তা 12 না বলে এটাকে অ্যাপ্রক্সিমেট 12 থেকে আমি 16 ধরে নিতে পারি। 12 থেকে 16 কিলোমিটার এই অবস্থানটা, এটাকে আমরা বলছি কি ট্রোপোস্ফিয়ার। টেম্পারেচার অন অ্যান অ্যাভারেজ 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শুরু করা হয়, মানে ভূপৃষ্ঠের কাছাকাছি অ্যাভারেজ টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ট্রপোস্ফিয়ারের উপরে পৌঁছে গেলে -60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু আমরা অ্যাচিভ করতে পারি। তার মানে ট্রপোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য দেখেছো যে কি হয়েছে, যত আমি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাচ্ছি উষ্ণতা কি হচ্ছে, কমতে থাকছে, এবং যখন হায়েস্ট পজিশনে পৌঁছাচ্ছি তখন উষ্ণতাটা হয়েছে -60 ডিগ্রি সি। এইবার দেখো স্ট্র্যাটোস্ফিয়ার, তাহলে মোটামুটি 12 থেকে 16 কিলোমিটার হাইট থেকে 45 থেকে 50 কিলোমিটার হাইট অবধি এই যে রিজিয়ন, এই রিজিয়নটাকে আমরা বলছি স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কি ঘটছে, -60 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কিন্তু টেম্পারেচার বাড়তে 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 একদম টপ পজিশনে গিয়ে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাচ্ছি। দেন এই 45 থেকে 50 কিলোমিটার থেকে শুরু করে 85 থেকে 90 কিলোমিটার এই যে হাইট, এই হাইট অবধি আমাদের আসছে কি মেসোস্ফিয়ার। টেম্পারেচার আবার কমছে, 0 ডিগ্রি থেকে কমতে কমতে কিন্তু -100 ডিগ্রি সি হচ্ছে। তাহলে এইখানে কিন্তু একটু ক্যাচ আছে, এই যে -100 ডিগ্রি সি, কি বললাম, -100 ডিগ্রি সি, এই যে এই টেম্পারেচারটা কি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। বায়ুমণ্ডলের শীতল স্তর, ঠিক আছে। তাহলে মেসোস্ফিয়ার হলো। এইবার 85 থেকে 90 কিলোমিটার, এইটা থেকে আরো যদি এই 500 কিলোমিটার উপরে উঠতে থাকি তাহলে আসবে কি থার্মোস্ফিয়ার। এবার কি হচ্ছে, টেম্পারেচার উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু বাড়ছে, তখন কি আসলো, আমাদের টেম্পারেচার কিন্তু -100 থেকে বেড়ে প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে, রাইট। তারপর আমি যদি 500 কিলোমিটার থেকে প্রায় 1100 কিলোমিটার বা তারও অ্যাবভ যাই, তাহলে টেম্পারেচারটা কিন্তু 1200 ডিগ্রি সেন্টিগ্রেডেরও বেশি হচ্ছে। তাহলে থার্মোস্ফিয়ারের পরে আমাদের আসছে এক্সোস্ফিয়ার। তাহলে 5টা স্তর, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার।
এই এক্সোস্ফিয়ার অঞ্চলটায় কি থাকে, এত হাই টেম্পারেচার হওয়ার কারণে গ্যাস গ্যাস আয়নিত অবস্থায় থাকে। মানে কি, বাইরের থেকে ইলেকট্রনকে কিন্তু ছেড়ে দেয়। তাহলে এই জায়গাটা আশা করি তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এইবার আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটা স্তরের বৈশিষ্ট্য এবং বিশেষত্ব সম্পর্কে একটু পড়াশুনো করতে হবে। তাহলে দেখো, প্রথমে আসছে ট্রোপোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর। এটা 0 থেকে 12 কিলোমিটার হাইট অব্দি আছে, এবং এইখানে আমাদের মোটামুটি কি প্রত্যেকটা গ্যাস বায়ুমণ্ডলের কিন্তু অবস্থান করে। তাহলে এই অঞ্চলটা জীব সকলের বেঁচে থাকার উপযোগী অঞ্চল। অঞ্চল এখানে ধূলিকণা আছে, জলীয় বাষ্প আছে, মেঘ থাকবে, এগুলো থাকবে। এই অঞ্চলে কি হয়, এই অঞ্চলে ঝড়, বৃষ্টি, বজ্রপাত, বিভিন্ন রকম প্রাকৃতিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ঘটে। দেখো, যে মানুষটা রাগী, সে যখন রেগে যায় বা সে যখন ক্ষুব্ধ হয়ে যায়, বাড়ির মধ্যে কি চিল্লামিল্লি করে। তাহলে এই অঞ্চলটায় ঝড় বৃষ্টি হয়েই চলেছে, বজ্রপাত হচ্ছে, বজ্রপাতে লোকের মৃত্যু হচ্ছে, তাহলে কেমন যেন একটা চঞ্চলকর পরিবেশ। এই জন্য একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। একে আমরা নাম দিই ক্ষুব্ধ মণ্ডল। দেখো, ছবিতে একটা পাহাড়ের ছবি দেখিয়েছে, তাহলে পাহাড়ের উপরে কি থাকে, পাহাড়ের উপরে এই যে অঞ্চলটা, এইখানে আমাদের বরফাবৃত থাকে না। তাহলে পাহাড় বড় জোর কত, আমাদের মাউন্ট এভারেস্টের উচ্চতা, কত, 8,848 কিলোমিটার। এই সরি, 8,848 মিটার, রাইট। তার মানে এটা অ্যাপ্রক্সিমেট আমাদের 9 কিলোমিটার মতো হাইট। তাহলে এই 9 কিলোমিটার উপরেও তো ট্রোপোস্ফিয়ার অবস্থান করছে। তাহলে মাউন্ট এভারেস্টের থেকে অনেক ছোট পাহাড়েই আমরা দেখতে পাই, বা পর্বতে আমরা দেখতে পাই উপরটা কি, উপরটা আমাদের বরফাবৃত, মানে স্নো কভার্ড, তাই না? তাহলে এই বরফাবৃত অবস্থা হবার কারণ কি? এই বরফাবৃত অবস্থা হওয়ার কারণ হচ্ছে, মাথায় রাখতে হবে যে উচ্চতা বাড়লে, যত আমার উচ্চতা বাড়বে, আমি উচ্চতাকে এইচ দিয়ে বলছি, উচ্চতা হাইট বাড়লে উষ্ণতা টেম্পারেচার কি হয়ে যায়, লো হয়ে যায়, রাইট। তার মানে ট্রোপোস্ফিয়ারে কিন্তু একটা বিশেষ ঘটনা ঘটছে। কি ঘটছে, যে প্রতি 1 কিলোমিটার বা 1000 মিটার উচ্চতা যদি আমি বৃদ্ধি করি, তাহলে কি হচ্ছে, 6.5 ডিগ্রি করে উষ্ণতা আমাদের কমে যায়। এই ঘটনাটাকে আমরা কি বলি, এটাকে বলি নর্মাল ল্যাপস রেট। এই ঘটনাটাকে আমরা নর্মাল ল্যাপস রেট বলে থাকি। আর এই বৈশিষ্ট্যটা আমরা বলেছি, জীবজগতের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত গ্যাস কিন্তু এইখানে থাকে। তাহলে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয় যে ট্রোপোস্ফিয়ার কাকে বলে, ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্যাবলী লেখো, এবং ট্রোপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল। দেখো, ছবিতে কি সুন্দর একটা বিমান উড়ে যাচ্ছে দেখাচ্ছে, উপরে আবার কি আছে, আমাদের ওজোন গ্যাস আছে, 3টে অক্সিজেন পরমাণু, ও ও ও ওজোন গ্যাস মানে O3 আছে। তাহলে ছোটবেলারই জিনিস অ্যাকচুয়াল। তাহলে কি, ট্রোপোস্ফিয়ারের উপরে মোটামুটি আমাদের 12 থেকে 15 কিলোমিটার হাইট থেকে 45 থেকে 50 কিলোমিটার যে হাইট পর্যন্ত স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার। তাহলে বেসিক্যালি ট্রোপোস্ফিয়ারে কি হচ্ছিল, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পাচ্ছিল। মোটামুটি
ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বঞ্চল বা ট্রোপোপজে আমি পাচ্ছিলাম কত -60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পাচ্ছিলাম। এইবার কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু টেম্পারেচার বাড়ছে, অর্থাৎ -60 ডিগ্রি থেকে বাড়তে বাড়তে +100 ডিগ্রি সি পর্যন্ত কিন্তু উষ্ণতা চলে যাবে, রাইট? আচ্ছা, তার মানে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সরি, আমি একটু ভুল লিখেছি, 100 নয়, এটা 0 ডিগ্রি সি অব্দি যাবে। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু উষ্ণতাও আমাদের বাড়ছে। কথাটা বোঝাতে পারলাম? আশা করি হ্যাঁ। তাহলে এই অঞ্চলে কি হচ্ছে, এই অঞ্চলে কোনোরূপ মেঘ থাকছে না। যদি মেঘ না থাকে তাহলে এই অঞ্চলের আকাশ কেমন? এই অঞ্চলের আকাশ ছবিতেই দেখতে পাচ্ছ, আকাশ পরিষ্কার, আকাশ আমাদের কিন্তু পরিষ্কার, তাই না? আকাশ আমাদের পরিষ্কার। তাহলে আকাশ পরিষ্কার থাকার কারণে এখানে কি নেই, বায়ু প্রবাহ খুব ভালো জোরালো হয় না, ধূলিকণা, জলকণা, মেঘ এগুলো থাকে না, ঝড় বৃষ্টি হচ্ছে না, বিমান চলাচল করছে, যেন কি সমাধিস্থ হয়ে গেছে, একদম সাম্যক সমাধি। তাহলে বায়ুমণ্ডল এখানে শান্ত, নীরব পরিবেশ, তার জন্য একে আমরা কি বলছি, শান্ত মণ্ডল বলে কিন্তু অভিহিত করছি। স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের দিকটায়, ঠিক আছে, বা স্ট্র্যাটোপজের ঠিক নিচে কি হচ্ছে, ওজোন গ্যাস একটা কম্বলের মতো বা ব্ল্যাঙ্কেটের মতো পৃথিবীকে ঘিরে রেখেছে। এই জায়গাটাকে আমরা বলি ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার, ওজোন মণ্ডল বলে থাকি। তাহলে এই ওজোন মণ্ডল কি করছে, সূর্য থেকে আগত ইউভি রশ্মিকে শোষণ করছে, যার ফলে কিন্তু এই জায়গার কি টেম্পারেচারটা বেড়ে 0 ডিগ্রি পর্যন্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এই যে 16 থেকে প্রায় 30 কিলোমিটার স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক নিচের পজিশন, এইখানে ওজনের ঘনত্ব কি সব থেকে বেশি, যা কি করছে না, আমাদের ইউভি রেকে পৃথিবীকে কিন্তু আসতে দিচ্ছে না। তাই এটা কি আমাদের সৌর পর্দা হিসাবে কিন্তু কাজ করে। এই কথাগুলোকে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। নাও নেক্সট, আচ্ছা, এই ওজোনোস্ফিয়ার নিয়ে যখন কথা বলছি, ওজোন গ্যাস বা O3 গ্যাসের ঘনত্ব পরিমাপ করার একটা একক আছে, এটাকে বলা হয় ডবসন একক বা ডবসনের ইউনিট। ডবসন এককে আমরা ওজোন গ্যাসের কিন্তু ঘনত্বকে পরিমাপ করে থাকি। নাও নেক্সট দেখো, আমরা ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার নিয়ে আলোচনা করলাম। এদের মধ্যে পার্থক্য খুব স্পষ্ট। ট্রোপোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয়, এর জন্য একে ক্ষুব্ধমণ্ডল বলে। স্ট্র্যাটোস্ফিয়ারে ঝড় বৃষ্টি ইত্যাদি হয় না, মেঘ অনুপস্থিত, বিমান চলাচল করতে পারে, আবহাওয়া শান্ত থাকে, তাই একে শান্তমণ্ডল কিন্তু বলা হয়। মোটামুটি ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 12 বা 15 কিলোমিটার পর্যন্ত আমাদের ট্রোপোস্ফিয়ার বিস্তৃত, 12 থেকে 15 কিলোমিটার এবং 45 থেকে 50 কিলোমিটার এই রেঞ্জের মধ্যে কিন্তু আমাদের স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থিত। এখানে নর্মাল ল্যাপস রেট দেখা যায়, মানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে যায়, আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি হয়, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাটা বেড়ে যায়। আর স্ট্র্যাটোস্ফিয়ারে কি হচ্ছে, মেঘ বৃষ্টি ঝড় এগুলো হয় না, আবহাওয়া মোটামুটি শান্ত এবং শুষ্ক থাকে। আশা করি এই জায়গাটা তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। নেক্সট, বায়ুমণ্ডলের বাকি দুটো স্তর, থার্মোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার মোটামুটি 85 কিলোমিটার থেকে 500 কিলোমিটার পর্যন্ত হয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের পরে
স্ট্র্যাটোস্ফিয়ারে আমি থেমেছিলাম কত 0°C থেমেছিলাম, স্ট্র্যাটোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার ঊর্ধ্ব অঞ্চল, স্ট্র্যাটোপজে 0°তে থেমেছি। এখান থেকে টেম্পারেচার বাড়তে বাড়তে কত হচ্ছে 1200°C পর্যন্ত টেম্পারেচার বাড়ছে। তার মানে 85 থেকে 500 কিলোমিটার হাইটের বায়ুমণ্ডলের মধ্যে উচ্চতা যত বাড়বে তত টেম্পারেচার বাড়বে। তাহলে এতটা হাই টেম্পারেচারে গ্যাস কি, গ্যাস আয়নীত অবস্থায় থাকে। তাহলে গ্যাস যখন আয়নিত অবস্থায় থাকে তার জন্য এই অঞ্চলটার আরেকটা নাম পড়েছে যেটাকে আমরা বলছি আয়নোস্ফিয়ার। কাজ কি করে? পৃথিবী থেকে পাঠানো বেতার তরঙ্গ পৃথিবীতে প্রতিফলিত করে দেয়, বেতার তরঙ্গ সঞ্চারে সহায়তা করে। ঠিক আছে, আমাদের রেডিও কমিউনিকেশন, যে আমরা টেলিভিশনিক কমিউনিকেশন দেখি, সেটা সম্ভব হচ্ছে কেবলমাত্র কিন্তু আয়নোস্ফিয়ারের জন্য। এছাড়া মানে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে আমরা জানি 6 মাস দিন 6 মাস রাত থাকে। 6 মাস রাত থাকাকালীন গ্যাসের আয়নগুলোর মধ্যে সংঘর্ষের কারণে রাত্রেবেলায় আমরা মেরুজ্যোতি দেখতে পাই। মানে ওই 6 মাস যখন আছে, এই মেরুজ্যোতিকে আমরা কি বলছি উত্তর গোলার্ধে? আরোরা বেরিয়ালিস, আরোরা বেরিয়ালিস। আর দক্ষিণ গোলার্ধে যেহেতু আন্টার্কটিকা মহাদেশ আছে তার জন্য আরোরা অস্ট্রেলিস, বা আন্টার্কটিকা মহাদেশ বলতে পারো, অস্ট্রেলিয়া মহাদেশ বলতে পারো, যেখানে আমরা আরোরা অস্ট্রেলিস কথাটা কিন্তু মাথায় রাখবো। উত্তর গোলার্ধে আরোরা বেরিয়ালিস, দক্ষিণ গোলার্ধে আরোরা অস্ট্রেলিস। দেন আসছে এক্সোস্ফিয়ার। দেখো এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের কথা বললাম, আমি বলতে ভুলে গেছিলাম মেসোস্ফিয়ারটা। মেসোস্ফিয়ারটা কত? 50 থেকে 85 কিলোমিটার, বায়ুমণ্ডলের মোটামুটি শীতলতম স্থান। -92 থেকে -100°C টেম্পারেচার থাকে। এখানে উল্কাপিণ্ডরা পুড়ে ছাই হয়ে যায়। যে মহাজাগতিক যে উল্কাপিণ্ড সেটা মেসোস্ফিয়ারে প্রবেশ করলে আমাদের তার অস্তিত্ব থাকে না। নেক্সট এক্সোস্ফিয়ার, বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর, মোটামুটি 500 কিলোমিটার থেকে 1100 কিলোমিটার পর্যন্ত থাকে। ঘনত্বটা খুবই কম, টেম্পারেচার 1200°C থেকেও বেশি হয়। হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাস থাকে। কৃত্রিম উপগ্রহগুলো এই অঞ্চলে কিন্তু পৃথিবীকে প্রদক্ষিণ করে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এই এক্সোস্ফিয়ার অঞ্চলেই কিন্তু অবস্থিত। বায়ুমণ্ডলের গুরুত্ব কি? বায়ুমণ্ডলের একটা প্রধান উপাদান অক্সিজেন, জীবজগতের বেঁচে থাকার জন্য খুবই প্রয়োজনীয়। তারপর কি? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, ক্ষতিকারক ইউভি রশ্মি উল্কাপাত থেকে পৃথিবীকে কিন্তু রক্ষা করে। তাহলে এই কথাগুলো কিন্তু আমাদের কাছে স্পষ্ট হল। নেক্সট আসছে তাপ সঞ্চালন এবং ঝড়, বা এটাকে আমরা বলতে পারি পরিচালন স্রোত। কি বলতে পারি? পরিচালন স্রোত। বেসিক্যালি কি হয় একটু আমরা পর্যালোচনা করব। দেখো তার আগে আমি একটা পেজ নিয়ে নেই, নতুন ফ্রেশ পেজ। কই সরি, ওকে, আর ঠিক আছে, আমি অসুবিধা নেই, আমি একটু ছোট করে এখানেই বুঝিয়ে দিচ্ছি। এই গোলকটাকে ধরে নাও পৃথিবী। তাহলে এটাকে যদি আমি পৃথিবী মনে করি তাহলে কয়েকটা জিনিস একটু ভাবতে হবে। ধরো
সরি, দেখো পৃথিবীর মাঝ বরাবর কি গেছে? পৃথিবীর মাঝ বরাবর আমার ইকুয়েটর বা নিরক্ষরেখা গেছে। তাহলে তারপরে আমার কর্কট ক্রান্তি রেখা আছে, নিচে আমার মকর ক্রান্তি রেখা আছে, সুমেরু বৃত্ত রেখা আছে, কুমেরু বৃত্ত রেখা আছে। তাহলে এগুলো বেসিক্যালি আমাদের কি করছে? পৃথিবীকে কতগুলো জোনে ভাগ করে দিচ্ছে, তাই না? তাহলে পৃথিবীকে কতগুলো জোনে যদি ভাগ করে, নিরক্ষরেখার বোথ সাইডে এই জায়গাটা, নিরক্ষরেখার আমরা যখন বোথ সাইডে পৌঁছাচ্ছি, এই জায়গাটা, এই জায়গায় কি হয়? সূর্যের আলো সারা বছর প্রায় লম্বভাবেই পড়ে। তার ফলে এই জায়গায় কি হচ্ছে? এই জায়গায় কিন্তু টেম্পারেচার হাই। টেম্পারেচার হাই যখন, যেখানকার টেম্পারেচার খুব বেড়ে যায় সেখানকার কিন্তু বায়ুর চাপ কমে যায়, প্রেশার লো হয়ে যায়। এরপরের জোনটা কি আসছে? নাতিশীতোষ্ণ বেল্ট বা নাতিশীতোষ্ণ অঞ্চল। তাহলে এই নাতিশীতোষ্ণ অঞ্চলে কি হচ্ছে? টেম্পারেচার তুলনামূলক কম, তাহলে প্রেশার কি বা বায়ুর চাপ কি? হাই। তার মানে কোনো জায়গায় কোনো অঞ্চলের যদি বায়ু হঠাৎ উত্তপ্ত হয়ে যায়, উত্তপ্ত হয়ে গেলে কি হবে? বায়ু হালকা হয়ে যাবে। তাহলে বায়ু হালকা হলে সে কি হবে? উপরের দিকে উঠতে শুরু করবে। তাহলে যখন বায়ু হালকা হয়ে উপরে উঠছে, নিচে কি হচ্ছে? শূন্যস্থান তৈরি করছে। তাহলে শূন্যস্থান যখন, তখন সেই অঞ্চলে কি হবে? নিম্নচাপ তৈরি হবে। তাহলে কোনো এক জায়গায় নিম্নচাপ তৈরি হলে আশেপাশের অঞ্চলের বায়ু ওই অঞ্চলের দিকে কিন্তু ধেয়ে আসে। যখনই ধেয়ে আসলো, সেই বায়ু আবার উত্তপ্ত হচ্ছে, উপরে উঠছে, আবার নিম্নচাপ, আবার পাশের বায়ু আসছে। তার মানে এই সাইকেলটা কিন্তু চলতে থাকে। এই সাইকেলটাকেই আমরা বলছি পরিচালন স্রোত। ঠিক আছে? তাহলে এই পরিচালন স্রোতের জন্য কি তৈরি হচ্ছে? ঝড় বৃষ্টি তৈরি হচ্ছে। দেখো এই যে লাল কালার দিয়ে দেখানো হয়েছে, উষ্ণবায়ু উপরে উঠছে, তার মানে এইখানে কি হচ্ছে? ভ্যাকিউম বা নিম্নচাপ তৈরি হচ্ছে। যেই নিম্নচাপ তৈরি হচ্ছে, শীতল বায়ু কিন্তু উপর থেকে ভারী হওয়ার কারণে নিচে নেমে আসছে। এই কথাটা দেখো, এই যে লো প্রেশার, যেখানে আমাদের নিম্নচাপ তৈরি হচ্ছে, তাকে ঘিরে হাই প্রেশার বা উচ্চচাপ অঞ্চল থেকে দেখো বায়ু কিন্তু এইভাবে 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 নিম্নচাপ অঞ্চলের দিকে কিন্তু প্রবেশ করছে। তাহলে কথাটা ক্লিয়ার হলো? তাহলে ঝড় বৃষ্টি কেন হচ্ছে? বলছে কোনো স্থানে গরম বাতাস হালকা হয়ে যদি উপরে উঠে যায়, সেখানে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় এবং আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে বাতাস প্রবল বেগে ওইদিকে ছুটে আসছে। তাহলে এইখানটায় কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো যে কেন ঝড় তৈরি হচ্ছে। ঝড় তৈরির মোদ্দা কারণই হলো যে পরিচালন স্রোত। নেক্সট, ওজোন স্তর। ওজোন স্তর কি করে গঠিত হচ্ছে দেখো, একটু আগেই ওজোন গ্যাস নিয়ে আমরা কথা বলছিলাম। তাহলে ওজোন গ্যাস কি হচ্ছে? স্ট্র্যাটোপজের নিচে, স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে 16 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ওজোন গ্যাসের ঘনত্ব অনেক বেশি থাকে। এটাকে আমরা বলছিলাম ওজোনোস্ফিয়ার। তাহলে এইখানে ওজোন গ্যাস এর ঘনত্ব মাপা হবে কিসে? ডপসন ইউনিটে বা ডিইউতে মাপা হয় বললাম। দেখো ছবির মধ্যে দেখানো হচ্ছে, খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং জায়গা। একটা অক্সিজেন পরমাণু, দুটো অক্সিজেন পরমাণু, এদের মধ্যে কি আছে? ডবল বন্ড আছে, ও ডবল বন্ড ও। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের অক্সিজেন অণু। এর মধ্যে যখন আমার ইউভি লাইট বা অতি বেগুনি রশ্মি এসে পড়ছে, তখন কি হচ্ছে?
এই অক্সিজেন অণুর এই ডবল বন্ড ভেঙে যাচ্ছে, দুটো অক্সিজেন পরমাণু তৈরি করছে। তাহলে দুটো অক্সিজেন পরমাণু তৈরি করলো। এবার এই যে কোনো একটা অক্সিজেন পরমাণু আরেকটা O2 অণুর সাথে, তাহলে ও ডবল বন্ড এর সাথে একটা অক্সিজেন পরমাণু সংযুক্ত হচ্ছে, হয়ে কি তৈরি করছে? O3 বা ওজোন গ্যাস তৈরি করছে। দেখো, O2 ইউভি রে পড়লো, দুটো অক্সিজেন পরমাণুতে প্রথমে বিয়োজিত হলো, এদের মধ্য থেকে একটা অক্সিজেন পরমাণু একটা অক্সিজেন অণুর সাথে বিক্রিয়া করে সংযোজিত হয়ে ওজোন গ্যাস তৈরি করছে। এই ঘটনাটা কিন্তু ওজোন স্তরে ঘটে, কন্টিনিউয়াস ঘটতে থাকে, যার ফলে কি পৃথিবীকে ঘিরে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাঞ্চলে ওজোন স্তরের একটা বড় মুখ বা একটা ব্ল্যাঙ্কেটের মতো ঘিরে ধরেছে, যার ফলে কি অতিবেগুনি রশ্মি কিন্তু পৃথিবীতে এসে পৌঁছাতে পারছে না, যা জীব জগতের কিন্তু সমূহ ক্ষতি হতো না হলে, যদি পৌঁছাতো। তাহলে নেক্সট দেখো, কিন্তু কি হচ্ছে, আমরা মানুষরা তো অপদার্থ, তার জন্য কি করছি, আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রকৃতিতে বেশি করে ছাড়ছি, আমরা মিথেন গ্যাস প্রকৃতিতে খুব বেশি করে ছাড়ছি, আমরা সিএফসি গ্যাস প্রকৃতিতে খুব বেশি করে ছাড়ছি, আমরা NO2 গ্যাস প্রকৃতিতে খুব বেশি করে ছাড়ছি। এই গ্যাসগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস, এগুলো নিয়ে একটা আলোচনা করব। তাহলে এই গ্যাসগুলোর উপস্থিতিতে কি হচ্ছে, ওজোন স্তর ক্ষয়ে প্রাপ্ত হচ্ছে। তাহলে ওজোন গ্যাস কি করছিল, পৃথিবীকে একটা বলয়ের আকারে ধারণ করে রেখেছে, কোনো কোনো স্থানে কি হয়েছে, ওজনের ঘনত্ব কমে গেছে। আচ্ছা ভাবো তো, যে কোনো একটা তোমার একটা জামা তুমি দীর্ঘদিন ধরে পরতে পরতে কি হয়, সেটা ধীরে ধীরে কখনো কখনো ছিঁড়ে যায়। কেন ছিঁড়ে যায়? কারণ সেইখানে আমাদের সুতোর যে ঘনত্ব সেটা কমে গেছে, যার ফলে ছিঁড়ে যাচ্ছে। তার মানে কি, ওখানে একটা হোল বা গহ্বর তৈরি হয়ে গেল না। তার মানে এই যে গ্যাসগুলো সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, মিথেন প্রভৃতি গ্যাসের উপস্থিতিতে কি হয়, যে ওজোন গ্যাসের ঘনত্ব কোনো কোনো স্থানে কমে যায়, যার ফলে সেই জায়গাটায় কি হচ্ছে, ওজনের লেয়ারটা কমে যাওয়ার ফলে অতিবেগুনি রশ্মি আগে যখন প্রবেশ করতে পারছিল না, এখন কিন্তু ডাইরেক্ট পৃথিবীতে প্রবেশ করে যাচ্ছে। তাহলে সেই জায়গাটা একটা হোল বা গহ্বরের মতো আচরণ করে, একেই আমরা বলছি কি ওজোন গহ্বর। পৃথিবীর সব থেকে বড় ওজোন গহ্বরটা এখন কোথায়, আন্টার্কটিকাতে তৈরি হয়েছে, যার ফলে কি হচ্ছে, আন্টার্কটিকার বরফ কিন্তু গলতে শুরু করেছে, যার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়ে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দায়ী কে কে? ক্লোরোফ্লুরোকার্বন সব থেকে বেশি দায়ী। দেখো, এখন রেফ্রিজারেটরে না হয় আমরা ব্যবহার করি লিকুইড অ্যামোনিয়া, কিন্তু আগে রেফ্রিজারেটর, এসি এগুলোতে কিন্তু প্রচন্ড পরিমাণে সিএফসি জেনারেট করত, ক্লোরোফ্লুরোকার্বন জেনারেট করত, তাই তো? দেখো, বেসিক্যালি ওজোন স্তর ধ্বংসতে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন বা যেটার রাসায়নিক নাম আমি বলতে পারি ট্রাইক্লোরোফ্লুরোমিথেন, নামটা খুব কঠিন নাম, একটু মনে রাখতে হবে, CFCl3, দ্যাট ইজ ট্রাইক্লোরোফ্লুরোমিথেন। এই ট্রাইক্লোরোফ্লুরোমিথেন কিভাবে ওজোন স্তরকে ভাঙছে সেটা কিন্তু পরীক্ষায় আমাদের ইকুয়েশন লিখতে দেয়, আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। দেখো, প্রথম ফার্স্ট স্টেপ কি হচ্ছে, CFCl3 বা ট্রাইক্লোরোফ্লুরোমিথেন রয়েছে, এর উপর যখন ইউভি রে এসে পৌঁছাচ্ছে তখন CFCl2, ঠিক আছে, তৈরি হচ্ছে এবং একটা সক্রিয় ক্লোরিন
পরমাণু সৃষ্টি করছে। এই সক্রিয় ক্লোরিন পরমাণু ওজনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন অক্সাইড সিএলও তৈরি করছে এবং অক্সিজেন গ্যাসকে কিন্তু মুক্ত করছে। এইবার দেখো, এই সিএলও ফার্দার কি করছে, ওজনের সাথে বিক্রিয়া করে 2 অণু অক্সিজেন গ্যাস তৈরি করে দিচ্ছে। তার মানে আগে ওজোন ছিল, ওজোন ভেঙে কিন্তু এবার অক্সিজেন তৈরি হচ্ছে, আর এইখান থেকে আবার একটা সক্রিয় ক্লোরিন তৈরি হয়েছে। তাহলে এই যে সক্রিয় ক্লোরিন, সে কি করবে, 3 নম্বর স্টেপ থেকে আবার 1-এ নিয়ে যাবে, 1 থেকে আবার 2-এ আসবে, 2 থেকে আবার 3-এ আসবে। এইভাবে কিন্তু সাইকেল ওয়াইজ ঘটনাটা ঘটতে থাকবে এবং ওজোন স্তর কিন্তু ক্ষয় পাওয়া কিন্তু রোধ হবে না। তার মানে এটা একটা কি, এটা একটা চেন রিয়াকশন, শৃঙ্খল বিক্রিয়া। তার মানে একটা সক্রিয় ক্লোরিন কি করছে, লক্ষাধিক O2 অণুকে ধ্বংস করে, O3 কে ধ্বংস করে কি তৈরি করে দিচ্ছে, O2 বা অক্সিজেন অণু তৈরি করে দিচ্ছে। যার ফলে কিন্তু আমরা ধীরে ধীরে সভ্যতাকে বিপন্নতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু একদম উপলব্ধি করে পড়তে হবে, তাহলে কি হবে, পরিবেশটা আমাদের কাছে খুব সুন্দর এবং ইজি লাগবে। যদিও প্রথম চ্যাপ্টার খুব ইজি চ্যাপ্টার, এখান থেকে পরীক্ষায় তুলনামূলক কম কোশ্চেন আসে, কিন্তু কোশ্চেনগুলো কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, কারণ শর্ট কোশ্চেনে ভরিয়ে দেয়। তাহলে ওজোন গ্যাসের প্রভাব কি কি ক্ষতি করছে? প্রথম কথা, একটা জিনিস ওজোন গ্যাসের কথা বললেই মাথায় আসবে, ক্যান্সার। কোথায়? ত্বকে। ত্বকে ক্যান্সার সৃষ্টি করবে, চোখে ছানি পড়বে, দেখো এখনকার লোকের ছানি খুব বেশি পড়ে, ডিএনএর মিউটেশন ঘটিয়ে দেবে, তারপর কি, সালোক সংশ্লেষ পদ্ধতি ব্যাহত করবে, শস্যের ফলন নষ্ট করবে, পাতাকে নষ্ট করে দেবে। এই দেখো পাতা বিভিন্ন জায়গায় আমরা এখন প্রায়ই দেখতে পাই গাছে এরকম পাতাগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে, পাতার বর্ণ উড়ে যাচ্ছে, ঠিক আছে, বেসিক্যালি ক্লোরোসিস হচ্ছে। এই জিনিসগুলো ঘটছে কিন্তু ওজোন গ্যাসের প্রভাবেই, মানে ওজোন গ্যাস কমে যাওয়ার কারণে, ওজোন হোলের ফলে ইউভি রে থেকে হচ্ছে। আর কি, বিশ্ব উষ্ণায়ন ঘটবে। তাহলে ওজোন গ্যাস হ্রাসের ফলে কিন্তু আমাদের পরিবেশে এই রকম অন্যান্য অনেক ঘটনা ঘটতে থাকে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এই ওজোন যে হোল ক্রিয়েশনের ফলে যে প্রকৃতির ক্ষতি হচ্ছে, এই প্রকৃতির ক্ষতি তো দেখো পরিবেশ বান্ধব, পরিবেশ সচেতন ব্যক্তিবর্গ চায় না। তাহলে বিভিন্ন সময় কি হচ্ছে, যে এনভায়রনমেন্টাল সায়েন্টিস্টরা বা প্রকৃতিবিদরা কি করছে, যে তাদের বিভিন্ন মিটিং করছে। এইরকমই একটা মিটিং করা হয়েছিল কানাডার মন্ট্রিল শহরে 1987 সালে। বহুদেশীয় চুক্তির মাধ্যমে বলা হয়েছে যে ওজোন স্তর রক্ষার জন্য সিএফসি ব্যবহারটাকে কিন্তু ধীরে ধীরে নিষিদ্ধ করতে হবে। 1995 সাল, এই 1995 সালের মধ্যে বলা হয়েছে যে সিএফসির যে ব্যবহার এটাকে 50% কমাতে হবে এবং 2000 সাল আসতে আসতে সিএফসি কে কমপ্লিটলি ব্যান করে দিতে হবে। এই কথাগুলো বলা হয়েছিল। অন্যান্য গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমানোর কথা বলা হয়েছিল বিকল্প জ্বালানির ব্যবহারের কথা বলা হয়েছিল, যে গ্রিন এনার্জির কথা। এই গ্রিন এনার্জি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কিন্তু ইন ডিটেলস আলোচনা করব। নেক্সট, গ্রিন হাউস এফেক্ট, খুব ভালো জিনিস। দেখো গ্রিন হাউস এফেক্ট এটা বেসিক্যালি কি, আগে বুঝবো গ্রিন হাউস কি জিনিস, সবুজ ঘর কি জিনিস। দেখো আমরা কোন অঞ্চলে বসবাস করি, আমরা ক্রান্তীয় অঞ্চলে বসবাস করি, কারণ নিরক্ষ
অক্ষরেখার উভয় পাশে 23.5 উত্তর এবং 23.5 দক্ষিণ, মানে কর্কট ক্রান্তি রেখা থেকে শুরু করে মকর ক্রান্তি রেখা পর্যন্ত যে অঞ্চল, এটাকে আমরা ক্রান্তীয় অঞ্চল বলে থাকি। এই অঞ্চলে মোরাললেস সারা বছর কি হয়, সূর্যরশ্মি কিন্তু লম্বভাবে পড়ে, তাই এই অঞ্চলের উষ্ণতা বেশি থাকে। কিন্তু সাইবেরিয়ার কথা ভাবো, গ্রিনল্যান্ডের কথা ভাবো, রাশিয়ার কথা ভাবো, তারপর অস্ট্রেলিয়ার কথা ভাবো, এই অঞ্চলগুলো কিন্তু আমাদের নাতিশীতোষ্ণ অঞ্চল এবং ক্রান্তি মরু অঞ্চলের মধ্যে অবস্থান করে। তাহলে এখানে সূর্যরশ্মি কিন্তু তির্যকভাবে পড়ে। তাহলে সূর্যরশ্মি এই সকল অঞ্চলে যখন তির্যকভাবে পড়ছে, তার ফলে এইখানে উদ্ভিদ সকল বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় কিন্তু তাপ সংরক্ষণ করতে পারে না। তাই এখানে সবজি চাষ, ফুল চাষ, এগুলোকে কি করা হয়, কাঁচের ঘরের মধ্যে করা হয়। কাঁচের বিশেষ ঘরে করা হয়। তাহলে সূর্য থেকে আসা এই কাঁচের ঘরগুলো কি করে, সূর্য থেকে যে আমাদের ক্ষুদ্র তরঙ্গ আসছে, ক্ষুদ্র তরঙ্গ রূপে এনার্জি আসছে, পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে, পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে আমাদের দীর্ঘ তরঙ্গ রূপে বেরিয়ে যাচ্ছে, দীর্ঘ অবলোহিত তরঙ্গ রূপে বেরোচ্ছে। আর এই কাঁচের ঘর কি করছে, এই যে দীর্ঘ অবলোহিত তরঙ্গ একে ব্লক করছে, যার ফলে কি হচ্ছে, এই কাঁচের ঘরের ভিতরটা কিন্তু উষ্ণ থাকছে এবং এইখানে উদ্ভিদ সকল চাষ করা কিন্তু খুব সোজাভাবেই আমরা করতে পারছি এবং ওখানকার উৎপাদন বেশ ভালোই হয়। এটা তো আর্টিফিশিয়ালি মানুষ গ্রিন হাউস তৈরি করেছে, কিন্তু মানুষের অপকর্মের জন্য, কি জাতীয় অপকর্ম, এই যে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রকৃতিতে বাড়বাড়ন্ত বাড়িয়ে দেওয়ার জন্য, সালফার ডাই অক্সাইড গ্যাস বাড়িয়ে দেওয়ার জন্য, ক্লোরোফ্লুরো কার্বন বাড়ানোর জন্য, এইগুলো বাড়ানোর ফলে কি হচ্ছে, এইগুলো বাড়ানোর ফলে এই গ্যাসগুলো ভূপৃষ্ঠের বাইরে একটা আস্তরণ তৈরি করে দিচ্ছে। যেমন একটা কাচের ঘর রয়েছে, তেমনি কি হচ্ছে, ভূপৃষ্ঠের বাইরে একটা এরা আস্তরণ তৈরি করছে। তাহলে এই গ্যাসগুলো বাড়লে যখন এদের আস্তরণটা তৈরি হচ্ছে না, তখন কি হচ্ছে, সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ বা শর্ট ওয়েভ পৃথিবীতে তো প্রবেশ করছে, কিন্তু পৃথিবী থেকে যখন প্রতিফলিত হয়ে যায়, প্রায় আমাদের 85% মানে সূর্য থেকে আগত যে তরঙ্গ তা প্রতিফলিত হয়ে ফিরে যায়। তাহলে এই 85% যেটা ফিরে যাচ্ছিল, সেটা হচ্ছে লং ওয়েভ বা দীর্ঘ অবলোহিত তরঙ্গ রূপে ফিরছিল, তাদেরকে আটকে দিচ্ছে। তাহলে তাদেরকে আটকে দিলে কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং এটা অনেকটা গ্রিন হাউসের মতোই বলে এটাকে কি বলা হয়, গ্রিন হাউস এফেক্ট বলা হয়। এবং এর ফলে কি হচ্ছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, একে আমরা বলছি বিশ্ব উষ্ণায়ন। যদি এই ঘটনাটা না ঘটতো, গ্রিন হাউস এফেক্টের একটা উপকারিতাও আছে। যদি গ্রিন হাউস এফেক্ট, বাতাসে কার্বন ডাই অক্সাইড গ্যাস এগুলো কম কিছু পরিমাণ হলেও না থাকতো, তাহলে পৃথিবীর কিন্তু টেম্পারেচার কমে -30 হতো, জীবের বেঁচে থাকা কিন্তু সম্ভব হতো না। মাথায় রাখতে হবে, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাস আমাদের নয়। ওকে, আমরা এইখানেই কিন্তু বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে একটু বলে দিয়েছি। তাহলে গ্রিন হাউস গ্যাসের মধ্যে প্রধান গ্রিন হাউস গ্যাসকে কার্বন ডাই অক্সাইড মোটামুটি 50% থাকে, দেন সেকেন্ড হচ্ছে মিথেন, থার্ডে ক্লোরোফ্লুরোকার্বন, এগুলো নাইট্রোজেন ডাই অক্সাইড বা অন্যান্যগুলো অবশিষ্ট পড়ে থাকে। ঠিক আছে, দেন জলীয় বাষ্পও কিন্তু গ্রিন হাউস গ্যাস। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের প্রধান উৎস কি, বিভিন্ন রকম জীবাশ্ম জ্বালানি, আমরা গাড়ির জ্বালানি ব্যবহার করি, কয়লা পোড়াই এগুলো, তারপর অরণ্য উচ্ছেদন মানে বসতি বাড়ি গড়ে তোলার জন্য বন কেটে ফেলা, এইগুলো। CH4 কার্বন ডাই অক্সাইডের থেকে কিন্তু 25 গুণ বেশি গ্রিন হাউস
এফেক্টের জন্য দায়ী, কিন্তু পরিমাণটা কম, তার জন্য এ প্রধান গ্রিনহাউস গ্যাস নয়। জেনারেলি পচা জলাভূমি, তারপর হচ্ছে আমরা বলতে পারি বায়োগ্যাস প্লান্ট, গোবর গ্যাস, তারপর বলা যাবে পচা শাকসবজি ইত্যাদি মিথেনের কিন্তু প্রধান উৎস। সিএফসি অত্যন্ত শক্তিশালী তাপ শোষক, মানে এ কিন্তু সূর্য তাপের অধিকাংশ অংশ শোষণের জন্য সক্ষম। পাওয়ার যদিও সিএফসির বেশি, মানে কি আমরা বলতে পারি জিডব্লিউপি বা গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল, জিডব্লিউপি, একটা কথা আমি লিখছি, জিডব্লিউপি গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল। তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল মিথেন সিএফসির কিন্তু কার্বন ডাই অক্সাইডের থেকে বেশি, কিন্তু প্রকৃতিতে কার্বন ডাই অক্সাইড বেশি পাওয়া যায়, তার জন্য কার্বন ডাই অক্সাইড প্রধান গ্রিনহাউস গ্যাস। এই কথাগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। নেক্সট, বিশ্ব উষ্ণায়নের কারণ, প্রধান কারণ হচ্ছে গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধি। তার জন্য কি মানুষই দায়ী, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার, বন কেটে ফেলা, তারপর আমরা শিল্পের জন্য শিল্পায়ন, বিভিন্ন রকম কলকারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া, এগুলো বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ। এর ফলে কি হচ্ছে, উষ্ণতা বাড়ছে। বর্তমানে প্রায় প্রতি বছরই, আগে কিন্তু আমরা বলতাম 1 ডিগ্রি করে বাড়ছে, এখন বলছি 2 ডিগ্রি, কিন্তু যে হারে শিল্পায়ন হচ্ছে এটা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কিন্তু বছরে টেম্পারেচারকে বাড়িয়ে দেবে। আচ্ছা, যদি বিশ্ব উষ্ণায়ন হয় তাহলে দেখো ছবিতে দেখা যাচ্ছে বরফ গলছে, সমুদ্রের জলতল একদম উত্তাল হয়ে যাচ্ছে, শহর ডুবে যাচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু সত্যিই একটা আশঙ্কার বিষয় যে হারে উষ্ণতা বাড়ছে, যদি মেরু অঞ্চলের বরফ গলতে শুরু করে, সমুদ্রের জলতল বৃদ্ধি পায়, তাহলে উপকূলবর্তী অঞ্চলগুলো প্লাবিত হতে পারে। মানে কি, উপকূলে বন্যা হতে পারে, কারণ সমুদ্রের জলতল বাড়ছে, উপকূলকে ছাপিয়ে যাবে। আবহাওয়ার উপর প্রভাব পড়তে পারে, কারণ টেম্পারেচার বাড়ছে, টেম্পারেচার বাড়লে কি হবে, নিম্নচাপ বেশি সৃষ্টি হবে, নিম্নচাপ বেশি সৃষ্টি হওয়া মানে সুপার সাইক্লোন হতে পারে, খরা হতে পারে, যেমন আমরা কিছুদিন আগেই সাক্ষী, আমফান ঝড়ের সাক্ষী হয়ে রয়েছি। বিভিন্ন রকম রোগের বৃদ্ধি হতে পারে, ডেঙ্গু, ম্যালেরিয়া, এইসব রোগের কিন্তু প্রকোপ বাড়তে পারে, কারণ টেম্পারেচার বাড়লে অণুজীব তাদের বসবাস করা এবং তাদের যে বসবাস করার যে পরিবেশ, সেই পরিবেশ কিন্তু তারা পেয়ে যায়। এই কথাগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। নেক্সট, তাহলে গ্লোবাল ওয়ার্মিং থেকে বাঁচবো কি করে? জীবাশ্ম জ্বালানি মানে কয়লা, পেট্রোলিয়াম, এগুলোর ব্যবহার কমাতে হবে। তাহলে বিকল্প জ্বালানি ব্যবহার করতে হবে। কি কি? সৌর জ্বালানি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, এগুলো ব্যবহার করতে হবে। বায়ুতে অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে। তার জন্য কি করব? গাছ কাটবো না গাছ লাগাবো? অবশ্যই গাছ লাগাতে হবে। সিএফসির ব্যবহার করা যাবে না। এই কারণেই তো বললাম যে বর্তমান যে মার্কেটে ফ্রিজ বেশি আসে, এগুলোতে লিকুইড অ্যামোনিয়া ব্যবহার করা হয়, সিএফসি এখন আর ব্যবহার করা হয় না। রাসায়নিক সারের ব্যবহারকে কমাতে হবে। সব থেকে বড় কথা, যদি আমরাই সচেতন না হলাম তাহলে এত পড়াশুনো করে কি লাভ? জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। কৃষির যে পদ্ধতি, এই পদ্ধতিতেও কিন্তু বিভিন্ন রকম পরিবর্তন আনতে হবে। তবে আমরা গ্লোবাল ওয়ার্মিং তো বন্ধ করতে পারবো না, কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারবো। আচ্ছা, পরের দিনকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা এই অপ্রচলিত শক্তিগুলো সম্পর্কে পড়ব। ঠিক আছে?
বা স্থিতিশীল উন্নয়ন, এই বিষয়গুলো নিয়ে পর্যালোচনা করব। আর একটা ক্লাসে আমাদের এই পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা শেষ হবে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি।